মরণ, রোজ রোজ অশান্তি। আবার কি হলো আপনার? আরে কি হলো কি আপনার? এসব কি শুরু করেছেন? কি শুরু করেছি মানে? এই বুড়ো মানুষটাকে যন্ত্রণা না দিলে তোদের ভালো লাগে না, তোদের পেটের ভাত হজম হয় না। কি হয়েছে কি সেটা তো বলবেন। কি আর বলবো তোকে? আমার সামান্য খাওয়াও তো তোর সহ্য হয় না। রোজ রোজ সেই এক পান্তা ভাত, কত আর খাওয়া যায়? মা, আজ সকালে নতুন করে কিছু রান্না করতে পারিনি। বাজারে যাওয়ার টাকা নেই। কালকের যে ভাত বেঁচেছিল সেটাই পান্তা করে রেখেছিলাম, আপনাকে তাই দিয়েছি। আপনিই তো বলেছিলেন আপনার অম্বলের সমস্যা পান্তা খেলে সারে। রোজ আমার অম্বলের সমস্যা হয় নাকি যে রোজ তুই আমাকে পান্তা ভাত খাওয়াবি? আমি তো শাশুড়ি, বুড়ি হয়ে গেছি বলে কি আমাকে কুকুর বিড়ালের মতো খেতে দিবি? ছি মা, এসব কি বলছেন? এসব কি বলছি মানে? যা বলেছি ঠিকই বলেছি। আমাকে খাওয়াতে হবে না। ঝাঁটা নিয়ে তো ছুটে এসেছিস, দে ঝাঁটার দুটো বাড়ি দে, তাই খাই। মা, এমন কথা বলবেন না। উঠোন ঝাড়ু দিচ্ছিলাম, আপনার ভাঙচুর দেখে ঝাড়ু হাতে ছুটে এসেছি। আপনি ছোটখাটো ব্যাপার নিয়েও ঝামেলা করেন। আহা, আর তোমরা তো খুব বড় ব্যাপার নিয়ে ঝামেলা করনেওয়ালা, তাই তো? শাশুড়িকে না খাইয়ে মারছো, নিজে ভালো খাবার খেয়ে আমাকে পান্তা দিচ্ছিস। আমার বয়স হয়েছে, দাঁত নেই, তাই পান্তা খাওয়াবি? লজ্জা করে না তোর? মা, আপনি এমন কথা বলবেন না। আমি একটা দানাও এখনো মুখে দিইনি, শুধু শুধু আমাকে কথা শোনাচ্ছেন। বাহ, কি দয়া, কি মহান বউ আমার! তুই যদি এতই দয়ালু হোস তাহলে কাল বাজারে গিয়ে চাল ডাল কিনে আনলে না কেন? তোর বর কোথায়? সারা দিন মাছ ধরে বেড়ায় আর আমাকে পান্তা খাওয়ায়। আমি এই ঘরে এসেছি ছেলের আয়ে সুখে থাকতে, নাকি পান্তা খেয়ে মরতে? মা, আপনিই বলুন আমি কি করব? হাত পেতে ভিক্ষা করব নাকি? আপনি তো জানেন ঘরের অবস্থা, তবু আপনি আমাকে এমন কথা শোনান। আমি আর পারছি না আপনার এই খিটখিটে স্বভাব সহ্য করতে। আমি দিনরাত খেটে ঘর সামলাই, আপনার সেবা করি, তার বদলে শুধু গালাগালি পাই। আহা, কি আমার গুণবতী বউ রে! তোর মতো বউ না রেখে একটা গরু পালা অনেক ভালো। গরু অন্তত দুধ দেয়, গরুকে দিয়ে হাল চাষ করানো যায়। গরু এত কিছু করে তাও কোনো অভিযোগ করে না। আর তুই এক ঘ্যান 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 ঘ্যান! যা, খাবই না তোর ভাত। হ্যাঁ হ্যাঁ, যান না। কোথায় কোন রাজভোগ সাজানো আছে আপনার জন্য, সেখানে যান। চত্ব সব। নিজে না খেয়ে মাকে খেতে দিলাম, আর মা সেই খাবারটুকুও ফেলে দিল। এই ঘরে যত ধুলোবালি সব তুই হাঁটাহাঁটি করে আনিস রে টুনি। সারা দিন শুধু বসে বসে খাস আর ঘুরে বেড়াস, কাজের নাম নেই। আমি বসে খাই? আমি? এই যে সকাল থেকে রাত অবধি ঘরের কাজ, আপনাদের খাওয়া দাওয়া, এই ছোট্ট মেয়ের দেখাশোনা, কাজ আমার ঘাড়ে। আপনি আজ শুধু একটু ঝাড়ু দিয়ে একেবারে বিশ্ব জয় করে ফেলেছেন। কি? আমি কি আর কোনো কাজ করি না? তুই এত বড় কথা বলতে পারলি? আপনার আর কাজ কি? আপনি সারাদিন পাড়া ঘুরঘুর করেন আর আমার নামে বিষ ছড়ান। বিষ ছড়াই? আমি বিষ ছড়াই? হ্যাঁ, সত্যি কথা বললে বিষ হয় নাকি? তোর মতো দজ্জাল বউ যদি না আসতো, আমার ছেলের জীবনটা এমন নরক হতো না। দজ্জাল আমি? আপনার মতে শয়তান শাশুড়ির পাল্লায় পড়ে আমি দজ্জাল হয়ে গেছি। আসলেই সত্যি, এমন মানুষ হবার চেয়ে গরু হয়ে জন্মালে ভালো হতো। অন্তত সারাদিন ঘাস খেতাম, আমাকে এমন বদ শাশুড়ির পাল্লায় পড়তে হতো না। গরু? তুই তো গরুও হতে পারবি না। গরু মানুষের উপকার করে, তুই তো ক্ষতি করিস। আসলে সত্যি, এমন বউয়ের চেয়ে ঘরে একটা গরু পালাই ভালো ছিল। অন্তত দুধ দিত, হাল চষত, ঘরে একটা উপকারে আসতো। তুই শুধু খাস আর ঝগড়া করিস। কি? আমি শুধু খাই আর ঝগড়া করি? মা, দাদি, তোমরা চুপ করবে? দয়া করে তোমরা থামো। চুপ কর, তোর জন্যই তো এইসব সহ্য করতে হচ্ছে। তুই না থাকলে তো আমি এই নরকে পড়ে থাকতাম না। এই পিশাচ, তুই কি করছিস রে পাষণ্ডী? আমার নাতনির গায়ে হাত তুলিস?
তোর মতো মা থাকার চাইতে না থাকাই ভালো। আপনি আমাকে মারলেন? মেরেছি, বেশ করেছি। কত বড় সাহস তুই আমার নাতনির গায়ে হাত তুলিস! যা, বেরো বেরো বলছি। বেশ, আমি চলে যাচ্ছি। এই ঘরে আর এক মুহূর্ত থাকবো না আমি। যা, বের হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। মা, ও মা, তুমি যেও না মা। দাদি, ও দাদি, মা কি আর আসবে না? আসবে দাদু ভাই, তুই কান্না করিস না। আহারে, এমন বউ কেন দিলে হে সৃষ্টিকর্তা? বাচ্চাটার জন্যও কোনো মায়া দয়া নেই। আমি কি খুব বেশি করে ফেলেছি? যাকগে, কোন চুলোয় যায় যাক, আমার কি? অমন দজ্জাল বউ থাকার চেয়ে না থাকাই ভালো। মা, তুলি, আমি এসেছি। আবার বেরোতে হবে, জলদি কিছু খেতে দাও। কি হয়েছে মা? তুলি কাঁদছে কেন? আর টুনি কোথায়? কতক্ষণ ধরে ডাকছি। টুনি, সে তো চলে গেছে, বলেছে আর এ ঘরে ফিরবে না। আমি একটু বলেছি, অমনি রাগে গজগজ শুরু করলো। তারপর তোর মেয়েকে শুধু শুধু মারধর করলো। বাবা, দাদি মাকে ঝাড়ু ছুঁড়ে মেরেছে। মায়ের কপাল কেটে রক্ত পড়ছিল। এই, তুই চুপ কর। মা, তুমি টুনিকে ঝাড়ু ছড়ে মেরেছো? না, মানে ওই আর কি একটু। হায় সৃষ্টিকর্তা, তোমাদের এই ঝগড়া যে কবে শেষ হবে? আমি সারাদিন জাল ফেলি, মাছ ধরি, সংসারের জন্য টাকা আয় করি, ঘরে ফিরে শান্তি চাই, কিন্তু পাই শুধু আগুন। ইচ্ছে করে জঙ্গলে চলে যাই। তোর ভাগ্য রে বাবা। আমিও তো বলি, এমন বউয়ের চেয়ে ঘরে একটা গরু পালা ভালো হতো। অন্তত দুধ দিত, হাল চষত, ঘরে একটা উপকারে আসতো। তুমিও তো কম যাও না। টুনিও বলে গুরু হয়ে জন্মালে ভালো হতো, শাশুড়ির পাল্লায় পড়তে হতো না। দুজনেই গুরু গুরু করো। আমি যাই, টুনিকে খুঁজতে যাই। তোমরা আমাকে আর শান্তি দিলে না। কি হয়েছে বাবা? বউয়ের কোনো খোঁজ পেলি? না মা, কোথায় যে গেল কিছুই বুঝতে পারছি না। বাপের বাড়িও যায়নি, বোনের বাড়িও যায়নি। কোথায় যে খুঁজবো তাও বুঝতে পারছি না। খুঁজে পাবো নাকি তাও জানি না। কিসের আওয়াজ বাবা? ওটা কিসের আওয়াজ? কেমন আছো ছোট্ট মামুনি? আমি ভালো আছি। তুমি কে? খুবই জটিল প্রশ্ন। আমি কে? আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম। আমাকে একটু পানি খাওয়াতে পারেন? আমি পানি নিয়ে আসছি। আসুন বাবা, আপনি বসুন। আহ, কি শান্তি! পানির ওপর নাম জীবন, এমনি এমনি তো আর বলেনি। তা তোমাদের এই অবস্থা কেন? তোমাদের ঘরে কি যেন দুঃখের ছায়া দেখছি। দুঃখ আর থাকবে না কেন বলুন? জীবন মানেই দুঃখ, তার উপর আবার ওই। কি কিছু হারিয়ে গেছে তো? আপনি কি করে জানলেন? আমি সব জানি। এই গরুটা আমার সঙ্গী। আমাকে অনেক দূর দূরান্তে কাজের জন্য যেতে হয়। গরুটাকে সাথে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। এই গরুটাকে তোমরা রাখবে, তোমাদের অনেক উপকারে আসবে। আমরা আমরা এই গরুটা রাখবো, কিন্তু এর তো অনেক দাম। না না, সে চিন্তা করবেন না। এ গরুর জন্য আপনাদের কোনো দাম দিতে হবে না। গরুটা ভালো থাকলেই আমি খুশি। আর এই গরুটা দেখবেন আপনাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। সৌভাগ্য বয়ে আনবে? হ্যাঁ, এ যেন তেন গরু নয়। এ যে কেমন অসাধারণ গরু তা সময় হলেই টের পাবেন। কি গরুটাকে রাখবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা অবশ্যই রাখবো। কি সুন্দর গরু রে! এই গরুর জন্য দেখিস এবার ঘরে কত আয় উন্নতি হয়। গরু তো তুমি পেলে মা, কিন্তু আমি তো আমার টুনিকে তো পেলাম না। না,
ছেলেটার মন ভালো নেই। ওই দজ্জাল বউয়ের জন্য এত মন খারাপ করার কি আছে? বউ একটা গেলে 10টা আসবে। যাকগে, আমি গরুটাকে পেয়েছি তাতেই খুশি। দাদি, ও দাদি, আমি সন্দেশ খাবো গো। আরে এখন কিসের সন্দেশ? এই গরু দুধ দিক, এরপর তোকে দুধ দিয়ে সন্দেশ বানিয়ে দেব। কি রে, এ তুই এত ডাকাটাকি করছিস কেন রে? ওমা, এ তো দেখছি সন্দেশ। দাদি দেখো দেখো। তাই তো, এ তো বড় আশ্চর্যের ব্যাপার। তো জাদুর গরু, তাই না দাদি? হ্যাঁ দাদু ভাই, এই জাদুর গরুর জন্যই তো আমাদের দিন ফিরে গেল। দেখ রে জলিল, আজ আবার কত দুধ দিল সোনালি। এই গরু সত্যি জাদুর গরু রে। তেমন কিছু খায় না, কিন্তু দুধের বাহার দেখ। হ্যাঁ মা, বুঝতে পেরেছি। ও জাদুর গরু। আমার ঘরে সব আছে, টাকা পয়সা, জাদুর গরু, কিন্তু আমার ঘরে যে শান্তি নেই। তুমি ছাড়া আমার কথা কিছুই ভালো লাগে না। আমি কত যে খুঁজি ওকে। কবে আসবে দাদি? মা? আসবে আসবে, নিশ্চয়ই আসবে। চুপ কর তো। এখন আমাদের সোনালি আছে, ওর দুধ খা আর মোটা তাজা হয়ে যা। গরুটাকে দেখে বলি, তুই তো আমার জাদুর গরু রে, তোকে পেয়ে আমি ধন্য। ছেলের কালো মুখ আর দেখতে ভালো লাগে না। না, এবার ছেলের একটা বিয়ের ব্যবস্থা করতে হয়। ওই টুনি তো আর ফিরবে না। আমি আজই পাচ্ছির খোঁজ খবর শুরু করব। আসুন, খাঁটি দুধ, ভালো গরুর ভালো দুধ নিয়ে যান, নিয়ে যান। তুলি, তুলি, তুই ব্যথা পাসনি তো? না খালা, ও ব্যথা পায়নি। ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম। তুলি ব্যথা পায়নি, তাই না তুলি? ভাইজান, তুমি গাড়ি দেখে চালাতে পারো না? আমি তো দেখেই চালাচ্ছিলাম, হঠাৎ কি যেন হয়ে গেল। ভাগ্যিস আমি এই বাজারেই ছিলাম, তুলিকে বাঁচাতে পেরেছি। তোমাকে অনেক ধন্যবাদ মা। তুমি না থাকলে যে আমার তুলির কি হতো। ভাগ্যিস আমি এখানেই এসেছিলাম। তোমার দুধের কথা সারা পাড়ায় ছড়িয়ে গেছে, সেই দুধ নিতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেবে। যাক, খালার গরুর দুধ নেওয়ার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে তাহলে। আর বলো না খালা, আমরা ভাই বোন দুটি সারাদিন মন খারাপ করে ঘরে পড়ে থাকি। কেন গো? আমার যদি বিয়ে হয়ে যায়, তখন ভাইজান কিভাবে থাকবে বলো তো? ভাইজান তো চিন্তায় শেষ হয়ে যাবে। তাই তো একজন ভালো মানুষকে বিয়ে করতে চাই। আগের ঘরের ছেলে মেয়ে থাকুক, সমস্যা নেই, কিন্তু মানুষ ভালো হতে হবে। কিন্তু ভালো মানুষ কি এখন আর পাওয়া যায়? যাকগে, চলো খালা, দুধ নিই। বাহ, মেয়েটা তো দারুণ। এই মেয়ে জলিলের বউ হলে মন্দ হয় না। মেয়েটাকে না হয় আমাদের বাড়ি নিয়ে যাই। মা, তুমি কি আমাদের বাড়ি যাবে? নিশ্চয়ই যাব খালা। তাহলে তুলির সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ পাবো। কি বলো তুলি? মা, আমি তোমার মায়ের মতো। এই বুড়ো মায়ের কথাটা রাখো। আমি তোমাকে আমার ছেলের বউ করতে চাই। তুমি মা আর না করো না মা। না না খালা, তুমি বলেছো, আমি কি না করতে পারি? আমি রাজি খালা, তুমি বিয়ের ব্যবস্থা করো। মা, আমি তোমাদের সব কথা শুনেছি। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। সে কি বাবা, রানু কত ভালো মেয়ে। তুলিকে তো ওই দিন বাজারে বাঁচালো। তুলিকে কত আদর করতো ভাবতো। তুলির সাথে সেদিন সোনালি ছিল, আর সোনালি তুলির কোনো ক্ষতি হতে দেবে না আমি জানি। আর কে তুলিকে বাঁচিয়েছে সেটা আমি ভালো মতো জানি। কিন্তু বাবা। আমাকে আর জোর করো না মা, আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। খালা, জলিল বলেছে ও আমার বোনকে বিয়ে করবে না। এদিকে আমি সবাইকে জানিয়ে দিয়েছি জলিলের সাথে আমার বোনের বিয়ে হবে।
এ বিয়ে না হলে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে খালা। এখন কি হবে আমার? আমাকে যে সবাই ছি ছি করবে। আমার কি এমন দোষ উনি পেয়েছেন যে আমাকে বিয়ে করতে চান না? খালা, এই বিয়ে না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আমি কিন্তু একটা হুলুস্থুল করব। আমার মান সম্মানের প্রশ্ন। বাবা তুমি থামো বাবা, এক কাজ করো, তোমরা বরং এখন থেকে আমার বাড়িতেই থাকো। রানুকে দেখতে দেখতে হয়তো জলিলেরও একদিন পছন্দ হয়ে যেতে পারে, কি বলো? বুদ্ধিটা মন্দ নয়। কি গো রানু, এখনো ভাত হয়নি? ভাত? কিসের ভাত? বজ্জাত বুড়ি, 1 মাস হয়ে গেল এখনো ছেলেকে বিয়ের জন্য রাজি করাতে পারলি না। এদিকে আমাকে চাকরানির মতো খাটিয়ে মারছে। এইভাবে কেন বলছো মা? তো কিভাবে বলবো? আমার মান ইজ্জত তোমরা মা ছেলে মিলে সব ধুলোয় মিশিয়ে দিয়েছ। জলিল তো দূর গ্রামে কাজে গেছে, ও এলেই। হয়েছে হয়েছে, অনেক দেখেছি। বিয়ের মূলো ঝুলিয়ে আমাকে তুমি খাটিয়ে মারছো। আজ থেকে আর এসব চলবে না। যাও, তুমি রান্নাঘরে ঢোকো, যাও বলছি। এই বুড়ি, তাড়াতাড়ি রান্না শেষ কর। কিরে, বুড়ি রান্না করছে নাকি? যাক, ভালোই হয়েছে। বিয়ে দেওয়ার নাম নেই, সারাদিন কেবল ফরমায়েশ আর ফরমায়েশ। আমি তো তাই বলি, ছেলেকে রাজি করাবে বলে মূলা ঝুলিয়ে রেখেছে। এদিকে কাজ করতে করতে আমার পিঠের হাড্ডি বাঁকা হয়ে গেছে। বুঝলে বুড়ি, এই বাড়িতে এখন আমার বোনের হুকুমই চলবে। তোমরা আমাদের ঠকিয়েছ, এখন তার ক্ষতিপূরণ দিতে হবে। আমরা তোমাদের ঠকিয়েছি? হ্যাঁ, ঠকিয়েছই তো। এর শোধ আমি তুলব বুড়ি। হায় হায় রে, এ আমি কি করেছি? খাল কেটে কুমির এনেছি রে। আমার ঘরের এত কাজ কি করে করব? আজ যদি টুনি থাকতো তাহলে আমাকে এত কষ্ট করতে হতো না। সৃষ্টিকর্তা, এ কোন বিপদে পড়লাম! আরে, এ তো দেখছি দারুণ জাদু। সোনালি, তুই না থাকলে আমার কি হতো বল? বুড়ি, এই বুড়ি, কি হয়েছে রানু? ঘরের কাজকর্ম ফাঁকি দিয়ে কি করছিলি? যা, আমার জন্য গোসলের পানি দে। আর তুই ভালো মতো কাজ সব শেষ কর, তা না হলে কিন্তু তোকে আস্ত রাখবো না। ঘরের কাজ তো সব শেষ রানু, তুমি নিজে দেখো। আরে তাই তো, উঠোন একদম পরিষ্কার। সমস্ত রান্নাও শেষ, তোমার গোসলের পানিও তৈরি আছে। দাদি, ও দাদি! রানু, তুমি ওকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি। সারাদিন শুধু দাদি দাদি করে মাথাটা খেয়ে দিল। তুমি কথা বলো না, তোমার জন্যই এই বিপদ। তুমিই তো বলেছিলে এই জলিলকে বিয়ের ফাঁদে ফেলতে। ও টাকা পয়সা সব আমার হবে, সময় মতো বাচ্চা মেয়েটাকে দূরে ভাগিয়ে দেওয়া যাবে। তোমার কথা শুনতে গিয়েই তো বিপদ হলো। আরে আমি কি জানতাম নাকি ওই জলিল এভাবে বেঁকে বসবে? সবকিছুই তো পরিকল্পনা মতোই হচ্ছিল। বাচ্চা মেয়েটাকেও সময় মতো ধাক্কা মেরেছি, তুইও সময় মতো পৌঁছে গিয়েছিলি। কি বললে? এসব কিছু তোমাদের পরিকল্পনা ছিল? তা নয় তো কি, তোমার নাতনিকে দিয়ে তোমার ছেলের কাছে পৌঁছনোই আমাদের উদ্দেশ্য ছিল। কিন্তু ব্যাটা যে বিয়ে করতে চাইবে না, তা কে জানতো? ও তো কথা বলে লাভ নেই ভাইজান। ওদের সব টাকা পয়সা আর গরুটাকে নিয়ে আমরা পালিয়ে যাই। হ্যাঁ, আর এই বুড়ি আর বুড়ির নাতনি কিলে যাওয়ার সময় বিষ খাইয়ে দিয়ে যাব। না মরলেও এরা সবকিছু ভুলে যাবে। কি বলছো কি তোমরা? কে কে আছো? বাঁচাও, আমাদের বাঁচাও! মা, ও মা, তুমি কোথায়? আজ যদি টুনি থাকতো আমাদের কোনো ক্ষতি করতে দিত না। টুনি, ও টুনি! ডাক তোর মাকে। তোর মা তোর এই বুড়ি দাদির অত্যাচারে পালিয়ে গেছে, আর আসবে না। কে জানে, এতদিনে হয়তো মরেও গেছে। এই যে গরুটা এসে গেছে। ভাইজান, তুমি গরুটাকে ধরো, আমি গিয়ে টাকা পয়সাগুলো বাগিয়ে আনি। এই বুড়ি, নাতনিকে নিয়ে চুপচাপ এখানে বসে থাকবি, নড়বি না। ও বাবা রে, আমি গেছি রে। কেমন বজ্জাত গরু! দাঁড়া, আজ তোকে আমি।
ওরে মা রে, গেলাম রে, বাঁচাও, আমাকে বাঁচাও। এ কি মা, তুলি, রানু আর রহিম এভাবে পালিয়ে গেল কেন? আর সোনালি? টুনি, তুমি? মা, টুনি, মা, তুই তাহলে আমাদের ঘরে জাদুর গরু হয়েছিলি? হ্যাঁ মা, আমি তো রাগ করে চলে গিয়েছিলাম, আপনাদের জন্য খুব খারাপ লাগছিল। তখন পথে ওই বুড়ো লোকটার সাথে দেখা, লোকটি কি এক মন্ত্র পড়ে আমাকে জাদুর গরু বানিয়ে আপনাদের এখানে নিয়ে এসেছিল। লোকটি হয়তো একজন জাদুকর ছিল। যাগ্গে, তোকে ফিরে পেয়েছি আমি তাতেই খুশি। আর আমাদের ফেলে আর যাবি না তো মা? আমি তোকে কিচ্ছুতেই বলবো না। আমাদের টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু তুই থাক। না মা, আর কখনো যাব না। আপনারা আমাকে এত ভালোবাসেন, আগে তো বুঝিনি। বাহ, সব তো তাহলে মিটমাট হয়েই গেল, কিন্তু রহিম আর রানু ওভাবে পালিয়ে গেল কেন? সে অনেক কথা, ঘরে চলো, সব বলছি। একটি জরাজীর্ণ মাটির ঘর। ঘরের এক কোণে কয়েকটা মাটির হাঁড়ি উল্টে রাখা, যা ঘরের অভাবের জানান দিচ্ছে। সিধুর ক্লান্ত মুখে বারান্দায় বসে আছে। উফ, শরীরটা আর চলছে না গিন্নি। আজ সারাটা দিন তপ্ত রোদে জমিটা নিড়ানি দিলাম, কিন্তু মাটির যে অবস্থা, যা খরা পড়েছে, ফসলের মুখ দেখা যাবে বলে মনে হয় না। ও মিথিলা, এক ঘটি জল দাও তো, বুকটা ফেটে যাচ্ছে। জল দেব? বলি, ঘরে কি শুধু জল খেয়েই মানুষ বাঁচে? ঘরে চিড়েমুড়ি যা ছিল তা তো কাল রাতেই শেষ। তোমার ওই ফাটা কপালে চাষবাস ছাড়া আর কিছুকে জোটে না? কেন মিছে রাগ করছো গিন্নি? আমি কি চেষ্টা কম করি বলো? কিন্তু কপাল খারাপ হলে কার দোষ দেব? এবছর মহাজনের দেনা শোধ করতেই সব শেষ হয়ে গেল। কপাল, কপাল আর কপাল, দিন রাত শুধু কপালের দোহাই। পাশের বাড়ির মহেশকে দেখছো না কিভাবে দিন দিন বড়লোক হচ্ছে? আর আমি গত মাসে একটা নতুন শাড়ি চেয়েছিলাম, আজও তার দেখা নেই। এই ছেঁড়া ন্যাকড়া পরে পাড়ায় বেরোতে আমার লজ্জা করে। অভাব যেন আমাদের ছায়ার মতো পিছু নিয়েছে। মহেশ কি করে তা তো জানো। অসৎ পথে টাকা কামানো আমার ধর্ম নয়। আমি তো দিনরাত খাটছি মিথিলা, একটু ধৈর্য ধরো, ভালো দিন আসবে। ধৈর্য ধরতে ধরতে জীবনটাই শেষ হয়ে গেল। পেটে ভাত নেই, গায়ে কাপড় নেই, এই নরক যন্ত্রণার চেয়ে মরণও ভালো। যদি মুরদ না থাকে সংসার চালানোর, তবে বিয়ে করতে গিয়েছিলে কেন? যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। তোমার মুখ দেখলে আমার পিত্তি জ্বলে যায়। সিধু আর কথা বাড়ায় না। মিথিলার শেষের কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধল। সে মাথা নিচু করে উঠে দাঁড়ায়। ঠিক আছে মিথিলা, আমি যাচ্ছি। আমার মুখ আর তোমাকে দেখতে হবে না। এই দুঃখের সংসারে আমার থাকার চেয়ে না থাকাই ভালো। সিধু দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিথিলা পেছনে দাঁড়িয়ে গজগজ করতে থাকে, কিন্তু সিধু আর ফিরে তাকায় না। তার বুক ভরা অভিমান আর চোখের জল নিয়ে সে গ্রামের নির্জন পথের দিকে হাঁটতে থাকে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানায়? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। গভীর রাত, ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে মাঝে মধ্যে হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। গ্রামের একবারে শেষ সীমানায় পুরনো খালের ধার, চারিদিকে ঝোপঝাড় আর বড় বড় আগাছা। খালের পাড়েই সেই কুখ্যাত বিশাল শ্যাওড়া গাছটি দাঁড়িয়ে আছে। বাঁশঝাড়ের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে, ফলে চারিদিকে এক গা ছমছমে অন্ধকার। সিধু ধীর পায়ে হেঁটে সেই বিশাল শ্যাওড়া গাছটির তলায় এসে ধপাস করে বসে পড়ে। আর পারছি না। এই জীবনের চেয়ে মরণও অনেক ভালো। যে সংসারে শান্তি নেই, যে ঘরে স্ত্রীর কাছে সম্মানের চেয়ে অপমান বেশি, সেখানে ফিরে যাওয়ার চেয়ে এই নির্জন খালপাড়ই ভালো। ওরে বিধাতা,
তুমি কি আমাকে কেবল চোখের জল ফেলতেই দুনিয়ায় পাঠিয়েছিলে? দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও কেন দুমুঠো ভাতের সংস্থান করতে পারি না? আজ আমার আপন জনেরাই আমাকে পর করে দিল। হঠাৎ শেওড়া গাছের মগডালায় এক তীব্র খড়খড় শব্দ হয়। মনে হয় বিশাল কোনো পাখি ডানা ঝাপটালো। সিধু থমকে যায়, কিন্তু ভয়ের চেয়ে তার মনের দুঃখ তখন বড়। সে কান্না থামায় না। হঠাৎ একটা শীতল হাওয়ার ঝাপটা সিধুর গায়ে লাগে এবং গাছ থেকে একটা দীর্ঘ কালো ছায়া ধীরে ধীরে নিচে নেমে আসে। কে কে তুই? মাঝরাতে আমার নিভৃত ডেরায় বসে এমন করুণ সুরে কাঁদছিস কেন? তোর কান্নার চোটে আমার ঘুমের রফা রফা হয়ে গেল। আপনি কি এই গাছের ভূত? আমাকে মারতে চাইলে মেরে ফেলুন। এই অভাবের জ্বালা সইবার চেয়ে আপনার পেটে যাওয়া অনেক ভালো। বলিস কি রে মানুষ? আমাকে দেখে গ্রাম শুদ্ধ লোক ভয়ে কাঁপে, আর তুই মরতে চাইছিস? তোর সাহস তো কম নয়। আমি তোকে ভয় দেখাতে এলাম, আর তুই কিনা আমার সামনেই নালিশ করছিস। কি এমন দুঃখ তোর যে যমদূতের চেয়েও আমাকে বেশি আপন মনে হচ্ছে? ভূত ভাই, পেটের খিদে আর আপনজনের অপমান, এই দুটোর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নেই। আপনি বরং আমাকে খেয়ে ফেলুন, অন্তত এই অশান্তির হাত থেকে রেহাই পাব। দেখি তো তোর ব্যাপারটা কি। আগে কোনোদিন এমন মানুষ দেখিনি যে ভূতের সামনে বসে নিজের কষ্টের কথা বলে। বল দেখি কি হয়েছে তোর। বুঝলেন ভূত ভাই, অভাবটা সয়ে গিয়েছিল, কিন্তু অপবাদটা যে মোটেই সইছে না। যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কাজ করি, সেই আজ আমাকে অপদার্থ বলে ঘর থেকে তাড়িয়ে দিল। ঘরে চাল নেই, মহাজনের দেনায় জমিটাও প্রায় হাতছাড়া। আমি এখন কোথায় যাব, কি করব? তোদের মানুষের দুনিয়াটা বড়ই অদ্ভুত। পেটের খিদের চেয়ে দেখি তোদের কথার ধার বেশি। আমি এই গাছের 200 বছর ধরে আছি। কত লোভী মানুষকে দেখেছি যারা মাঝ রাতে এখানে গুপ্ত ধন খুঁজতে আসে, কিন্তু তোর মতো এমন নিপাট ভালো মানুষ আর মনের দুঃখ নিয়ে কাঁদতে কাউকে দেখিনি। আমার গুপ্তধন চাই না ভূত ভাই, শুধু একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম। নিজের পরিশ্রমে দুমুঠো ভাত জোগাতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে বারবার ধোঁকা দিচ্ছে। শোন সিধু, তোর এই সরলতা আর সততা আমার ভালো লেগেছে। তোকে কাঁদতে দেখে আমার এই পাষাণ মনেও আজ মায়া লাগছে। তুই যখন আমাকে বন্ধু বলে মেনেছিস, তখন বন্ধুকে খালি হাতে ফেরানো আমার ধর্মে নেই। দাঁড়া, একটু অপেক্ষা কর। ভূতটি হঠাৎ চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। সিধু অবাক হয়ে চারিদিকে তাকায়। কয়েক মুহূর্ত পর একটা দমকা বাতাস বয়ে যায় এবং ভূতটি আবার ফিরে আসে। তার হাতে একটা ছোট কিন্তু ভারী কাঠের সিন্দুক। সে সিন্দুকটি সিধুর সামনে ধপাস করে নামিয়ে রাখে। এই সিন্দুকটা খোলতো সিধু। ওরে বাবা, এ কি দেখছি! সিন্দুক ভর্তি সোনার মোহর! এত সম্পদ তো আমি স্বপ্নেও দেখিনি। ভূত ভাই, এ আপনি কি করলেন? এই সম্পদ তোকে দিলাম সিধু। এটা দিয়ে তোর জমি ছাড়িয়ে নিয়ে ঘর ঠিক কর আর সুখী সংসার কর। তবে একটা কথা মনে রাখিস, সততাই তোর আসল সম্পদ। এই সোনা পেয়ে যদি তুই বদলে যাস, যদি অহংকারী বা অসৎ হয়ে উঠিস, তাহলে মনে রাখিস মুহূর্তের মধ্যে সব আবার ছাই হয়ে যাবে। সৎ থাকিস বন্ধু, তবেই এই সুখ টিকে থাকবে। আমি কথা দিচ্ছি ভূত ভাই, অভাবের দিনে যেমন ছিলাম, সচ্ছলতার দিনেও আমি তেমনই থাকব। আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। যা, এখন বাড়ি ফিরে যা। আর হ্যাঁ, কাল রাতে কিন্তু আসিস। মানুষের গল্প শুনতে এখন আমার বেশ ভালোই লাগছে। কয়েক মাস পর, যেখানে আগে একটি জরাজীর্ণ ভাঙা কুড়ে ঘর ছিল, সেখানে এখন একটি সুন্দর পাকা বাড়ি মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে ফুলের বাগান, গোয়ালে গরু ডাকছে।
ওগো শুনছো, দুপুরের খাবার বেড়েছি। আজ তোমার পছন্দের বড় রুই মাছের ঝোল আর মুগের ডাল রান্না করেছি। জলদি স্নান সেরে এসো। এই তো আসছি মিথিলা। আজ একটু জমিগুলো দেখতে গিয়েছিলাম। নতুন কেনা ওই 3 বিঘা জমিতে এবার যা ফসল হবে তা দিয়ে সারা গ্রামের অভাব মেটানো যাবে। জানো, মাঝে মাঝে আমার সবটা স্বপ্ন মনে হয়। এই যে এত সোনা, নতুন বাড়ি, জমি জমা, সব যেন জাদুর মতো হয়ে গেল। আমি ভেবেছিলাম আমার কপালে বোধহয় সারা জীবন নুন পান্তাই জুটবে। তুমি যে এত বড় ব্যবসায়ী হয়ে উঠবে তা কে জানতো? মানুষের দিন তো সব সময় এক থাকে না মিথিলা। সৃষ্টিকর্তা যখন দেন তখন 2 হাত উজাড় করেই দেন। তবে মনে রেখো, এই সুখের দিনেও যেন আমরা পুরনো দিনের কথা না ভুলি। ভুলিনি গো, সেই দিনটার কথা মনে পড়লে আজও আমার অনুতাপ হয়। রাগের মাথায় তোমাকে কত আজেবাজে কথা বলেছিলাম, কিন্তু তুমি কোত্থেকে এত টাকা পেলে তা তো আজ অবধি আমাকে খুলে বললে না। কোনো গোপন গুপ্তধন পেয়েছিলে নাকি? তুমি ওসব নিয়ে ভেবো না। শুধু এইটুকু জানো, একজন পরম হিতৈষী বন্ধু আমাকে এই বিপদে সাহায্য করেছে। তার কারণেই আজ আমরা মাথা উঁচু করে বাঁচতে পারছি। আমি তাকে কথা দিয়েছি এই সম্পদের অপব্যবহার করব না এবং সব সময় সৎ থাকব। থাক, আমি আর কিচ্ছু জানতেও চাই না গো। আমি শুধু তোমার আর এই সংসারের সুখ চাই। গ্রামের সবাই এখন আমাদের সম্মান করে। আগে যারা আমাদের দেখে মুখ ফিরিয়ে নিত, তারা এখন বাড়িতে এসে জ্যাচে কথা বলে। এতে আমার খুব আনন্দ হয় গো। আনন্দ তো হবেই, তবে মনে রেখো মিথিলা, অহংকার যেন আমাদের মনকে বিষিয়ে না দেয়। চলো এবার খেতে দাও, খুব খিদে পেয়েছে। খালের ধারের সেই নির্জন শ্যাওড়া গাছটি জ্যোৎস্নার আলোয় এক মায়াবী রূপ নিয়েছে। খালের জলে চাঁদের প্রতিফলন কাঁপছে। সিধু একটি কাঁসার বাটিতে কিছু মিষ্টান্ন আর একটি মাটির ভাঁড়ে টাটকা দুধ নিয়ে গাছের নিচে এসে দাঁড়ায়। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং এক গভীর প্রশান্তি। ভূত ভাই, আছো নাকি? দেখো, আজ বাড়ির গরুটার প্রথম দুধ হয়েছে, আর মিথিলা নিজের হাতে নারকেল নাড়ু তৈরি করেছে, তাই তোমার জন্য নিয়ে এলাম। আমি জানতাম তুই আসবি। সুসময়ে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো তুচ্ছ এক ভূত। কিন্তু তুই দেখছি অন্য ধাতুতে গড়া। মোহর পেয়ে সবাই যখন আমোদ প্রমোদে মত্ত থাকে, তুই এই অন্ধকারে আমার সাথে আড্ডা দিতে চলে আসিস। তুমি আমায় বন্ধু বলে ডেকেছিলে ভূত ভাই। বন্ধু কি কখনো বন্ধুকে ভুলতে পারে? এই ধন সম্পদ আজ আছে, কাল নেই, কিন্তু বিপদের দিনে যে সহমর্মিতা দেখিয়েছিলে তা আমার হৃদয়ে খোদাই করা আছে। সত্যি বলতে কি, সারা দিন ব্যবসার কাজ আর জমি জাতির ঝক্কি সামলে রাতে তোমার সাথে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তুই বড় ভালো মানুষ রে সিধু। আমি নজর রেখেছি তোর উপর। তুই মিথ্যে বলিসনি। আমি দেখেছি তুই কিভাবে গ্রামের গরিব মানুষদের সাহায্য করেছিস, অভাবী চাষিদের ঋণ মুকুব করে দিয়েছিস। তোর এই সততাই তোকে রক্ষা করছে। লোভ তোকে স্পর্শ করতে পারে না। ওসব তোমারই শেখানো কথা। আমি শুধু তোমার সেই আদেশ পালন করার চেষ্টা করছি। সত্যি বলতে কি, সম্পদের চেয়েও তোমার এই নিঃস্বার্থ বন্ধুত্ব আমাকে বেশি সাহস দেয়। ভয় নেই বন্ধু। যতদিন তুই এমন সরল আর সৎ থাকবি, ততদিন তোর এই সুখের ভাণ্ডারে কেউ হানা দিতে পারবে না। তোর সাথে গল্প করে আমার এই নিঃসঙ্গ জীবনটাও আজ ধন্য মনে হচ্ছে। বল দেখি, আজ গ্রামের খবর কি? সিধু আর ভূত পাশাপাশি বসে গল্প শুরু করে। একজন মানুষ আর একজন প্রেতাত্মার মধ্যে গড়ে ওঠা এই অদ্ভুত মায়ার বন্ধন রাতের নিস্তব্ধতাকে এক স্বর্গীয় রূপ দেয়। দেখেছো কল্যাণী, সিধুর ভাব দেখেছো? কাল যে সিধু একবেলা ভাত জুটলে পরদিন উপোস করত, আজ সে কিনা ঘোড়ার গাড়িতে চড়ে বেড়ায়। এইসব কি আর ঘাম ঝরানো পয়সায় হয়? নিশ্চয়ই এর পেছনে কোনো বড় রহস্য আছে। পাড়ার মহিলারা তো বলাবলি করছে সিধু নাকি কোনো গুপ্তধন পেয়েছে, কিন্তু কোথায় পেল? সিধু তো সারাদিন জমি দেখাশোনা করে আর বাড়িতেই থাকে। শুধু মাঝে মাঝে সিধুকে ওই অভিশপ্ত খাল পাড়ের দিকে ওকে যেতে দেখি। ঠিক ধরেছ,
খালপাড়ের একটা শেওড়া গাছ আছে, লোক মুখে শুনেছি ওখানে নাকি পুরনো আমলের কোনো এক জমিদারের সিন্দুক পোতা আছে। সিধু কি তবে ওটাই হাতাল? আজ রাতে এর শেষ দেখেই থাকবো। আমাকে না জানিয়ে ও একা একা বড় লোক হবে আর আমি আঙুল চুষবো, তা হবে না। রাত গভীর হলে মহেশ চুপি চুপি সিধুর বাড়ির পেছনে ওত পাতি। কিছুক্ষণ পর দেখা যায় সিধু হাতে একটি পুটুলি নিয়ে সন্তর্পণে খালপাড়ের দিকে হাঁটছে। মহেশ বিড়ালের মতো নিঃশব্দে তার পিছু নেয়। চোর যেমন চোরের পিছু নেয়, আমিও তেমনি তোর পিছু নিয়েছি। দেখি তো ওই মরা গাছের নিচে তুই কার সাথে দেখা করিস। খালপাড়ে পৌঁছে মহেশ একটি বড় ঝোঁকের আড়ালে লুকিয়ে পড়ে। সে দেখে সিধু শেওড়া গাছের নিচে পরম নিশ্চিন্তে বসে আছে। সিধু হাওয়ায় কথা বলছে, যেন তার সামনে কেউ বসে আছে। অথচ মহেশ সিধুর উল্টো দিকে কাউকে দেখতে পাচ্ছে না। জানো বন্ধু, আজ বাজারে খুব ভালো দর পেয়েছি, সবটাই তোমার দয়া। এই ন, আজ তোমার প্রিয় ছানা আর মিষ্টান্ন নিয়ে এসেছি, একটু চেখে দেখো। একই সিধু কি পাগল হয়ে গেল? একা একা কার সাথে কথা বলছে? ও সামনে তো কেউ নেই, নাকি কোনো মায়াবী শক্তি ওকে আচ্ছন্ন করে রেখেছে? কিন্তু ওই যে সিধুর হাত থেকে মিষ্টির বাটিটা যেন আপনা আপনি শূন্যে উঠে গেল। ভয়ে মহেশের বুক দুরু দুরু করতে থাকে, কিন্তু লোভ তার ভয়ের চেয়েও বেশি শক্তিশালী। সে বুঝতে পারে সিধু কোনো অশরীরী শক্তির সাহায্য পাচ্ছে। তার মনে কুটিল বুদ্ধি খেলা করতে শুরু করে। ওরে বাপরে, এ তো দেখি সাক্ষাৎ ভূতের কারবার। সিধু যদি ওই ভূতের কাছ থেকে সোনা আদায় করতে পারে, তবে আমি কেন পারবো না? আগে বাড়ি ফিরি, কল্যাণীর সাথে একটা মোক্ষম মতলব বাড়তে হবে। কি হলো গো, এমন হাঁপাতে হাঁপাতে ফিরলে কেন? কিছু দেখলে? সিধু কি কোনো গুপ্তধন খুঁড়ছিল? গুপ্তধন নয় গো কল্যাণী, গুপ্তধন নয়, তার চেয়েও বড় কিছু। সিধু বেটা তো জ্যান্ত ভূত পুষেছে। আমি নিজের চোখে দেখে এলাম, ওই শেওড়া গাছের নিচে বসেও কার সাথে যেন ভোজ খাচ্ছে আর হাসাহাসি করছে। ওরে বাবা রে, ভূত! ওসব অপদেবতার ছায়া মারাতে গেলে তো বিপদ হবে। চলো বাপু, আমাদের যা আছে তাই ভালো। ধুর বোকা মেয়ে, তুমি আসল ব্যাপারটাই বুঝলা না। সিধুর ঘরে আজ যে এত সোনা দানা জমি জিরাত, এসব কি এমনি এমনি এসেছে? ওই ভূতটাই ওকে সিন্দুক ভরে সোনা দিয়েছে। আমি আড়ি পেতে শুনেছি সিধু তাকে বন্ধু বলে ডাকে, আর সেই ভূতটা সিধুর ওপর বেজায় খুশি। বলো কি, ভূতটা সোনা দেয়? একটা সামান্য চাষি সিধু যদি ভূতকে পটিয়ে বড়লোক হতে পারে, তবে তুমি কেন পারবে না? তুমি তো সিধুর চেয়ে কত বেশি বুদ্ধিমান। আমিও সেটাই ভাবছি কিন্নি, কিন্তু ওই গাছের কাছে তো যেতে আমার বুক কাঁপে। ভূত যদি আমার ঘাড় মটকে দেয়? আরে মরণ, সোনার সিন্দুক হাতানোর ধান্দা থাকলে ঘাড় মটকানোর ভয় করলে চলে? শোনো, সিধু নিশ্চয়ই ওখানে গিয়ে কান্নাকাটি করেছিল। তুমিও কাল রাতে খালপাড়ে যাবে, গিয়ে একদম বুক চাপড়ে কান্নার অভিনয় করবে। বলবে, আমার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, স্ত্রী না খেয়ে মরছে, ভূতের মন গলে গেলেই কেল্লা ফতে। ঠিক বলেছ, সিধু ব্যাটা যদি রাজপ্রাসাদ বানাতে পারে, তবে আমি তার চেয়েও বড় কিছু করে দেখাবো। ভূতটাকে এমনভাবে ঠকাবো যে সে বুঝতেই পারবে না। কাল রাতেই আমি ওই শেওড়া তলায় যাব। মনে রেখো, কান্নায় যেন কমতি না থাকে। যত বেশি দুঃখ দেখাবে, তত বেশি সোনা মিলবে। আমাদের ভাগ্য এবার ফিরল বলে। দুজনে মিলে কুটিল হাসিতে মেতে ওঠে। লোভের বশবর্তী হয়ে তারা ভুলে যায় যে অশরীরী শক্তির সাথে প্রতারণা করা কতটা ভয়ঙ্কর হতে পারে। ষড়যন্ত্রের বীজ বোনা হয়ে যায়, যার ফল হবে অত্যন্ত তিক্ত। রাত প্রায় নিঝুম। খালপাড়ের শেওড়া গাছটি অন্ধকারের মধ্যে এক দানবের মতো দাঁড়িয়ে আছে। ঝোপঝাড়ের আড়ালে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। মহেশ ভয়ে কাঁপতে কাঁপতে গাছের নিচে এসে দাঁড়ালো। তার আছে কেবল এক বুক মিথ্যে আর লোভ। উফ, জায়গাটা যা ছমছমে, ভয়ে আমার কলিজাটা যেন মুখে চলে আসছে। কিন্তু সোনার মোহর পেতে হলে এইটুকু ঝুঁকি তো নিতেই হবে। শুরু করি এবার। ওরে বিধাতা, এ কি করলে তুমি? আমার ঘরে এক দানা চাল নেই, স্ত্রী না খেয়ে মরতে বসেছে। আমার মতো অভাগা আর কে আছে এই দুনিয়ায়? হে দয়ালু বৃক্ষ দেবতা, তুমি সিধুকে সহায়তা করেছ, আমাকে কি একবার দেখা দেবে না? আমি যে ভিখারি হয়ে পথে পথে ঘুরছি।
থাম থাম বলছি, তোর এই বিলাপ থামা। মাঝ রাতে এভাবে চিৎকার করে আমার ঘুম ভাঙালি কেন? কে তুই, আর সিধুকে তুই কিভাবে চিনিস? আমি মহেশ গো, দয়ালু ভূত ভাই। আমি অতি দরিদ্র এক চাষি। সিধু তো আমারই প্রতিবেশী। সে আপনার কৃপায় রাজার হালে আছে, আর আমার ঘরে 7 দিন উনুন জ্বলে না। আপনি তো জগতের ভালো করেন, আমাকে একটু দয়া করুন, নচেত এই খাল পাড়েই আমি প্রাণ দেব। তোর কান্না তো সিধুর চেয়েও জোরালো দেখছি। তোদের মানুষের অভাব কি কখনো মেটে না নাকি? ঠিক আছে, কাঁদিস না। সিধুর মতো তোকেও আমি একটা সুযোগ দিচ্ছি। এই নে, এই সিন্ধুক, এতে যা আছে তাতে তোর অভাব বুঝে যাবে। কিন্তু মনে রাখিস, অসৎ পথ অবলম্বন করলে এর ফল ভালো হবে না। ভূতটি অদৃশ্য হয়ে গেল এবং একটি ছোট সিন্দুক মহেশের পায়ের কাছে উদয় হলো। মহেশ হাড়াহুড়ি করে সিন্দুকটি হাত দিয়ে দেখল, খুবই ভারী। তার বুক ধড়ফড় করতে শুরু করলো। কাজ হয়েছে। ভূতের বুদ্ধি আর কতটুকু, আমার কান্নার জাদুতে গলে জল হয়ে গেছে। একটু নাটক করে মিথ্যে মিথ্যে কেঁদেই বাজিমাত করে দিলাম। মহেশ কোনো মতে সিন্দুকটা বগল দাবা করল। কৃতজ্ঞতা প্রকাশ করার চেয়ে তার এখন পালানোর চিন্তা বেশি। সে একবারও পেছন ফিরে না তাকিয়ে দৌড়াতে শুরু করল। অন্ধকারের আড়ালে তার কুটিল হাসি তখন এক পৈশাচিক রূপ নিয়েছে। মহেশের শোবার ঘর, চারিদিক বন্ধ, শুধু একটি টিমটিমে প্রদীপ জ্বলছে। মহেশ আর কল্যাণী সিন্দুকটি মাঝখানে রেখে মেঝেতে বসে আছে। সিন্দুকের ডালাটি খোলা, আর তার ভেতর থেকে সোনার মোহরগুলো প্রদীপের আলোয় ঝিকমিক করছে। মহেশ আর কল্যাণীর মুখে আজ এক পৈশাচিক আনন্দ। দেখেছ কল্যাণী, একেই বলে বুদ্ধি। সিধু ব্যাটা সারা জীবন খেটে আর সততার বুলি আওড়ে যা করতে পারেনি, আমি এক রাতের কান্নায় তার চেয়েও বেশি বাগিয়ে নিয়েছি। আমি তো আগেই বলেছিলাম, তুমি হলে এই গ্রামের সবচাইতে সেনা লোক। ওই হাঁদা ভূতটা বুঝতেই পারলো না যে আমাদের গোলায় এখনো 10 মণ ধান তোলা আছে, আর আলমারিতে তোমার লুকানো টাকা আছে। কি বোকা ভূত রে বাবা! ওরে আমার সোনার সিন্দুক, কালকেই আমি শহরে গিয়ে নতুন জমি কিনবো, সিধুর চেয়েও বড় বাড়ি হাঁকাবো। ভূতটা যখন জিজ্ঞেস করলো কে তুই, আমি তো তখন ভাবছিলাম ধরেই ফেলুক কিনা। তবে গাধা বুঝতেই পারেনি যে সবটাই ছিল আমার অভিনয়ের কারসাজি। তারা দুজনে মোহরগুলো নিয়ে ঘরের মধ্যে পাগলের মতো নাচানাচি আর হাসাহাসি শুরু করলো। তারা জানতো না জানালার বাইরে একজোড়া জ্বলন্ত লাল চোখ তাদের প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে। ভূতটি অদৃশ্য অবস্থায় তাদের পিছু নিয়েছিল। এই তবে তোর চরম দারিদ্র্য, এই তোর 7 দিনের উপোস। ছি মানুষ, তোদের লোভের কোনো সীমা নেই। সিধুর মতো সরল মানুষ যেমন এই পৃথিবীতে আছে, তেমনি মহেশের মতো ধূর্ত প্রতারকও আছে। আমি তোকে বিশ্বাস করে বন্ধু ভেবেছিলাম, আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে উপহাস করছিস। ঘরের ভেতরের আবহাওয়া হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্রদীপের শিখাটা নীলচে হয়ে কাঁপতে লাগল। মহেশ আর কল্যাণী হঠাৎ থমকে দাঁড়ালো। তাদের নাচের আনন্দ মুহূর্তে এক অজানা আতঙ্কে রূপ নিল। আরে হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন কল্যাণী? জানলা দরজা তো সব বন্ধ। আমারও কেমন গা ছমছম করছে গো, মনে হচ্ছে কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। মহেশ, তুই শুধু আমাকেই ঠকাসনি, তুই নিজের ভাগ্যকেও ধোঁকা দিয়েছিস। সততার পরীক্ষা দিতে এসে তুই শয়তানি বেছে নিলি। এবার তবে তার ফল ভোগ করার জন্য তৈরি হ। মহেশ, তুই ভেবেছিলিস তোর এই মিথ্যে কান্নায় আমি ভুলে যাব? আমার দেওয়া সোনার মোহর নিয়ে তুই আমাকেই বোকা বলিস? তুই জানিস না, ভূতের ধন যেমন সুখে রাখে, বেইমানি করলে তেমনি সব ছাড়খাড় করে দেয়। দোহাই ভূত ভাই, আমাকে মাফ করে দাও। তোমার দেওয়া সব সোনা ফিরিয়ে নাও, বিনিময়ে আমাদের জানটা ভিক্ষে দাও। আমি আর কোনোদিন লোভ করব না। ওগো, কিছু একটা করো, জানালার বাইরে আগুন জ্বলছে, আমরা বের হব কিভাবে? লোভের আগুন যখন একবার মনে জ্বলে, তখন তার শেষ না দেখে থামে না। তোদের এই অট্টালিকা, এই ধন সম্পদ, সব তোদের মিথ্যে অভিনয়ের ফসল। আজ আগুনেই সব শুদ্ধ হবে। তোরা চেয়েছিলিস মোহর, এখন ভোগ কর তার উত্তাপ।
ভূতের চোখের ইশারায় চারিদিকের দেওয়ালে আগুন ধরে গেল, কিন্তু এ আগুন সাধারণ আগুনের মতো লাল নয়, এ হলো অলৌকিক নীল আগুন। এ কি হলো বন্ধু? মহেশ যে ভুল করেছিল সেটা বুঝতে পারছি, কিন্তু ওকে এমন কঠিন সাজা কি না দিলেই হতো না? সিধু, যারা বিশ্বাসের অমর্যাদা করে আর লোভের বশবর্তী হয়ে অন্যকে ঠকায়, তাদের পরিণতি এমনই। এটা আমার সাজা নয়, এটা তাদের কর্মফল। তুই সৎ ছিলি বলেই এই সোনা তোকে সুখ দিয়েছে, আর ওরা অসৎ বলেই ওই সোনা তাদের কাল হলো। ভূতটি এক পলক সিধুর দিকে তাকিয়ে ম্লান হাসল, তারপর ধীরে ধীরে ভোরের কুয়াশায় মিলিয়ে গেল। সিধু একা সেই বিশাল শেওড়া গাছের নিচে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল জীবনে প্রাচুর্যের চেয়েও বড় হল অন্তরের সততা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।